তারা এত ছল চাতুরি, এত বাটপাড়ি, এত প্রতারণা শিখেনি। প্রতিহিংসা রাজনীতি বন্ধ না করলে লাভ হবে না, যা কিছু করি কোনো কিছু লাভ হবে না, ব্যর্থ হবে সব কিছু। আমাদের বাংলাদেশের মতো এলডিসি কান্ট্রিগুলোতে, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, স্বল্পোন্নত দেশ যেগুলোকে আমরা বলি, সো এলডিসি বলবো আমি এখনো বাংলাদেশকে, কারণ বাংলাদেশ ডেভেলপ করছে, ডেভেলপিং। তো এই এলডিসি ভুক্ত বা এলডিসি তকমা নিয়ে যেসব দেশ পৃথিবীতে এক্সিস্ট করছে, তো বাংলাদেশ তার মধ্যে একটি। আর এই এলডিসি কান্ট্রিগুলোতে সাধারণ মানুষের আসলে তেমন কিছু আসে যায় না দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিংবা ডিক্টেটরশিপ, বেশিরভাগ লোকেরই আসলে কিছু আসে যায় না। তারা যা চায় তা হলো সুশাসন, গুড গভর্নেন্স। দেশের নাগরিক হিসেবে তারা দুবেলা দুমুঠো খেতে চায়, তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে চায়, অসুখ হলে একটু চিকিৎসা চায়, থাকবার একটু জায়গা চায়, দুমুঠো খাবার চায়। এই তো, এইটি কিন্তু কোটি কোটি লোকের চাহিদা। তো তারা অনেকে মাথাও ঘামায় না, আর বিষয়টি বুঝেও না অনেকে, গণতন্ত্র বিষয়টি, সুশাসনে তাদের এমফেসিস বা জোরালো। তো আমি এখন যা বলতে যাচ্ছি, আমার ভিডিওটি শেষ না করলে আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ থাকতে পারে। আমি সবাইকে অনুরোধ করব, প্রিয় দর্শক যারা আমার এই ভিডিও দেখছেন, দয়া করে শেষ অবধি দেখবেন, খুব বড় হবে না ভিডিওটি, না হলে আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হবে। আমরা অনেককেই দেখেছি 2-1 মিনিট দেখে কমেন্ট করেন, মানে পুরো কন্টেন্ট তাদের দেখা হয় না বা জানা হয় না। তো এই জন্য এই অনুরোধটি করে রাখলাম শুরুতেই। তো যেটি বলছিলাম যে এই স্বল্পোন্নত দেশগুলোর এইটি একটি সমস্যা, বেশিরভাগ লোক গণতন্ত্র নিয়ে মাথা ঘামান না। আর যেহেতু ঘামান না, সেই জন্যে আমাদের এই অসচেতনতা, এইটিকে পুঁজি করে কিছু লোক ক্ষমতায় আসবার চেষ্টা করে, নানানভাবে আসেন এবং আসলে তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে নেন নানান ফন্দি ফিকির করে। তারা সেই লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের দিকে এগোতে থাকেন। তার জীবদ্দশায় তিনি তো থাকবেনই যতদিন বেঁচে থাকেন। তিনি ইন্নালিল্লাহ হয়ে গেলে তার ছেলে আসবে, তার ছেলে ইন্নালিল্লাহ হয়ে গেলে তার নাতি পুতি এরা আসবে। তো এইভাবে একটি চিরস্থায়ী বন্দোবস্তের দিকে কিন্তু যেতে থাকে। অনেক দেশে এরকম উদাহরণ আছে, যেটিকে আমরা পারিবারিক শাসনতন্ত্র বলি, পরিবারতন্ত্র বলি, এটি চালু আছে। আর তারা ক্ষমতায় এসে যে আমাদের সুশাসন দেন তা কিন্তু না। একটু আগেই বলছিলাম যে লোকেরা মাথা ঘামায় না কোন ধরনের শাসন ব্যবস্থা। পরিবারতন্ত্র হলেও কিন্তু কোটি কোটি মানুষ মাথা ঘামাবে না যদি তারা সুশাসন পায়, গুড গভর্নেন্স পায়। কিন্তু আসলে কিছুই পায় না, মাথার উপর একটা ডিক্টেটর চড়ে বসে, আর সুশাসন হয়ে ওঠে সোনার পাথর বাটি, সেটিকে কখনই খুঁজে পাওয়া যাবে না, অবাস্তব। তো এই হলো বেশিরভাগ দেশে অবস্থা, বাংলাদেশ এর ব্যতিক্রম না। তো বাংলাদেশের 17-18 কোটি মানুষ কিন্তু খুব সবাই আমরা গণতন্ত্র অন্তপ্রাণ এরকম না বিষয়টি। আমরাও চেয়েছিলাম সুশাসন। হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের কি আসে যায়, বিএনপি ক্ষমতায় থাকলে আমাদের কি আসে যায়, অন্য কেউ না থাকলে আমাদের কি আসে যায়, কিছুই আসে যায় না আসলে। আমরা বেশিরভাগ লোক চাই সুশাসন, চেয়েও ছিলাম তাই। আর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লব, তো এর মূল কারণ কি ছিল আসলে? মূল কারণ কি ছিল? যে আমরা গণতন্ত্রের হীনতায় খুব কষ্ট পাচ্ছিলাম। গণতন্ত্র কনসেপ্টে আমাদের নেই, কনসেপচুয়ালি আমরা খুব কষ্টে আছি। আর না হলে সব কিছু ঠিকঠাক ছিল, শুধু ভোট দিতে পারছিলাম না। আর হাসিনা আমাদের সব রকম সুখে শান্তিতে রেখেছিল, আরামায়েশে রেখেছিল। শিক্ষা পাচ্ছিলাম, চিকিৎসা পাচ্ছিলাম, খাবার পাচ্ছিলাম, বাসস্থান পাচ্ছিলাম, বাসা ভাড়া দিতে পারছিলাম। এরকম ছিল না বিষয়টি, মোটেই না, কিচ্ছু ঘটেনি। হাসিনা মিথ্যাচার করেছে, মুখে মুখে বলেছে এই উন্নতি সেই উন্নতি। হাসিনার হাতে একটা তসবি ছিল যেটা তিনি জপতেন এরকম এরকম করে। তো হাসিনা পতনের পর তাকে নিয়ে প্যারোডি হয়েছে, মিম হয়েছে, আমরা দেখেছি তার সেই তবজি, উন্নয়ন উন্নয়ন করে তবজি জপছেন তিনি। তো হাসিনা উন্নয়ন উন্নয়ন করে তবজি জপতেন, দেশের সব টাকা বিদেশে পাচার করতেন। আর তার কিছু শিক্ষিত, প্রচলিত অর্থে শিক্ষিত, কেউ কেউ উচ্চ শিক্ষিত, সুশিক্ষিত বলা যাবে না, শিক্ষিত, এই শিক্ষিত এবং তথাকথিত উচ্চ শিক্ষিত একদল চামচা, একদল সুবিধাবাদী, একদল মুসাহেব, একদল চাটুকার, একদল নপুংসক, একদল মিজারেবল ক্রিচার্স হ্যাঁ হ্যাঁ করেছে, বিশ্বব্যাপী বয়ান তৈরি করবার চেষ্টা করেছে তাদের পাণ্ডিত্য ব্যবহার করে। তারা বিদেশি পত্রিকায় কলাম লিখেছে, বিদেশে লবি নিয়োগ করেছে, রাষ্ট্রের টাকা খরচ করে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে, এইসব কথা বলে তারা বয়ান তৈরি করবার চেষ্টা করেছে হাসিনার পক্ষে। মিথ্যে মিথ্যে আর্টিকেল লিখেছে নামি দামি ম্যাগাজিনে, বেনামেও হয়েছে এটি। তো যাই হোক, তো আমরা সুশাসন পাইনি, কোনো আমলেই পাইনি সেভাবে। তো তাহলে জুলাই আগস্ট অভ্যুত্থান সুশাসনের জন্য ছিল, মূল কথা। আমরা সুশাসন চেয়েছিলাম, আমাদের কোটি মানুষের জন্য গণতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, এইসব তন্ত্রে আসলে কিচ্ছু আসে যায়নি। মূল দাবিটি, মূল প্রয়োজনটি আমরা ফিল করেছিলাম সুশাসন, গুড গভর্নেন্স।
যদিও বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু দল এই ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে, আমরা নাকি ভোট দিতে পারিনি বলেই এই আন্দোলন করেছি, শুধু ভোট দিতে চেয়েছিলাম, এক স্বৈরাচারীকে, এক দুর্বৃত্তকে ভোট দিয়েছিলাম, তো আমাদের আবার নতুন করে ভোট দেওয়ার কষ্ট যে অন্য স্বৈরাচারীদের কেন ভোট দিতে পারছি না। এটি আমরা দেখেছি, সরকারগুলো অনেক সময় দু একবার এরকম হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সুষ্ঠু ভোট হয়নি তা না, দু একবার হয়েছে, তো হলে পরে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতা এসেছেন, এসে তারা হয়ে উঠেছেন দুর্বৃত্ত। তো যেই দলগুলো এই বয়ান তৈরি করছে যে ভোটের কষ্টেই আমরা হাসিনাকে নামিয়েছি, তারা আরেক মিথ্যেবাদী, তারা কপট, তারা হিপোক্রিট, তারা এই মিথ্যে বয়ান তৈরি করেছে। ভোটের জন্য আমাদের কিচ্ছু আসতে যেত না, আসে যায়নি, সুশাসনের জন্য এসে গিয়েছে অনেক কিছু, তো মিথ্যে বয়ান। বাট এনসিপি নামক দলটি এখন যারা নতুন উদীয়মান বেকার সমান যে দলটি এখন আছে দেশে, বিপ্লবোত্তর সময় তৈরি হয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তো এনসিপির এই তরুণ দামাল ছেলেরা তারা কিন্তু বরাবরই তাদের দাবিটি একই জায়গায় রেখেছে। তারা সেই বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, সিনিয়র, তথাকথিত অনেক অভিজ্ঞতা সম্পন্ন সিজন ভেটারান ওই রাজনীতিবিদদের মতো না যে সকালে এক কথা, দুপুরে একটি, বিকালে আরেকটি। তারা তাদের কথা পাল্টায়নি, কারণ তারা এখনো তরুণ, তারা এত ছল চাতুরি, এত বাটপাড়ি, এত প্রতারণা শিখেনি, কারণ শেখবার বয়স তো হয়নি। তো তারা এখন অনেকটা ভালো আছে আমি মনে করি অন্তত। সো তারা কিন্তু তাদের সেই দাবিতেই আছে, বিপ্লবোত্তর সময় যে দাবি ছিল ফেসিবাদ তাড়াতে হবে এই দেশ থেকে, তারা সেই একই কথায় আছে, সংস্কারের কথায় আছে। সংস্কার ছাড়া নির্বাচন হলে নির্বাচন লাভ হবে না, সে আবার ফেসিবাদ কায়েম হবে, আবার স্বৈরতন্ত্র কায়েম হবে। সো তারা তাদের একই কথায় আছে একেবারে। আপনারা ভালো করে অবজার্ভ করলে দর্শক আপনারা দেখবেন তাদের প্রতিটি নেতৃস্থানীয় যারা আছেন তারা যখন কথা বলেন ফেসিবাদের বিরুদ্ধেই তারা কথা বলেন, সংস্কারের পক্ষেই তারা কথা বলেন, এবং তারপর তারা নির্বাচনের প্রসঙ্গটি আনেন। তারা কিন্তু নির্বাচনকে অস্বীকার করছেন না, বাট তারা বলেছেন যে কিছু প্রিকন্ডিশনস আছে, কিছু প্রিরেকুইজিটস আছে, এগুলো ফুলফিল না হলে এই নির্বাচন কোনো কাজে আসবে না, আগেও কাজে আসেনি। একদম রাইট, কোনো এক ফোঁটা মিথ্যে নেই এর মধ্যে, অতি সত্যি কথা। এবং এই দেশের কোটি কোটি মানুষ এখনো এইটি বিশ্বাস করেন। আমাদের কোনো তাড়া নেই নির্বাচনের দিনে, ছিলও না। যাই হোক, মনে হচ্ছে একটি নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, তো এই জন্য বিভিন্ন দল গণসংযোগ করছে, বিভিন্ন সমাবেশে যাচ্ছে। তো সেরকমই একটি গণসমাবেশে গতকাল কথা বলছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা ইউসুফ আলী আইডিয়াল স্কুল মাঠে। সেখানে ইউনিয়ন এনসিপির পরিচিতি অনুষ্ঠান হচ্ছিল ইউনিয়ন পর্যায়ে দেবিদ্বার উপজেলায় ইউসুফ আলী আইডিয়াল স্কুলের মাঠে। সেখানে কথা বলছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যার নাম এখনো কাঁপুনি ধরায় সেই পতিত হাসিনার বুকে, যার নাম এখনো আওয়ামী বাকশালীদের ভয় দেখায়। তার চেহারাটি যখন তাদের সামনে ভেসে ওঠে তারা আতঙ্কিত হন। হাসনাতের চেহারাই তাদেরকে ইন্টিমিডেট করে। সেই হাসনাতকে অনেকে টাইগার বলতে পছন্দ করে, তো অ্যান্ড দে রাইটলি ডু সো। আমি তাদের সঙ্গে ডিসএগ্রি করবো না, কিছু কিছু বিষয়ে হাসনাতের ভূমিকা এরকমই, আপোষহীন, আনকম্প্রোমাইজিং হাসনাত। তো সেই হাসনাত কথা বলছিলেন সেই ইউসুফ আলী স্কুল মাঠে। তো সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে, এবং এই কথাগুলো ছোট্ট বিশ্লেষণের দাবি রাখে। তার জবানিতে শোনা যাক তিনি কি বলেছেন সেখানে। আপনারা যেভাবে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন। সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর আইডিয়াল স্কুল মাঠে ইউনিয়ন এনসিপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছুঁড়েন, আমি তার দিকে ফুল ছুঁড়ে বুকে টেনে নেব। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকে আমার পোস্টার ছেড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন তার উপরে উঠানো থেকে কেউ টেনে রাখতে পারে না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না। তিনি আরো বলেছেন, আমি দেবিদ্বারে ভেসে আসি নাই, দেবিদ্বারে আমার জন্ম। উল্লেখ করে তিনি বলেন, আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন 1-1.5 কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন অনেকে। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, আমরা এমপি হতে চাইনি, আমরা ক্ষমতা চাই নাই। হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণে কাজ করছি। আমরা অন্যায়ের কাছে আপোষ করব না। হাসিনা আমাদেরকে কিনতে পারে নাই, আমরা তখন আপোষ করিনি। কখনো অন্যায়ের কাছে আপোষ এবং মাথা নত করব না। তো অনেকের কাছে মনে হতে পারে এটি একটি টিপিক্যাল বক্তব্য, জাস্ট অ্যানাদার টিপিক্যাল স্পিচ। না, আমার কাছে মনে হয়নি তা। আমি এখানে কিছু উল্লেখ করবার মতো বিষয় পেয়েছি। প্রথমত তিনি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজে আসবে না। সত্যি কথা,
এটি কেউ মানুক আর না মানুক, এটি সত্যি কথা। এই তাড়াহুড়ো করে নির্বাচনে গেলে আরেকটি দুর্বৃত্তায়িত সরকার পাবো, তো এটি হবে। আচ্ছা, এর বাইরে যে কথা তিনি বলেছেন, প্রতিহিংসার রাজনীতি করতে তিনি চান না বলেছেন, চমৎকার। এই বিষয়টি, এই বোধটি প্রতিটি রাজনৈতিক দলের হওয়া উচিত আমি মনে করি। শুধু হাসনাতের একা না, এনসিপির না, প্রত্যেকটি দলের হওয়া উচিত প্রতিহিংসার রাজনীতি যাতে আমরা বন্ধ করতে পারি বাংলাদেশে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ না করলে লাভ হবে না, যা কিছু করি কোনো কিছু লাভ হবে না, ব্যর্থ হবে সব কিছু। আর হাসনাত বলেছেন তার পোস্টার ছিঁড়েছে এলাকার কিছু মানুষ। আমরা জানি তারা কারা, তারা ফেসিবাদের পক্ষের শক্তি, কথা বলবার কোনো অপেক্ষাই রাখে না। না হলে হাসনাতের পোস্টারে কে হাত দিতে পারে, কেন দিতে হবে? হাসনাতের উপস্থিতি তাদেরকে ইন্টিমিডেট করেছে, ভয় দেখিয়েছে। সো তারা অন্যভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা হাসনাতের পোস্টার ছিঁড়ছে। তো হাসনাত ভালোভাবে রিয়েক্ট করেছেন, পজিটিভলি। তিনি বলেছেন এইসব করলে কোনো লাভ হবে না, আর আমি প্রতিহিংসার রাজনীতি করব না। আমাকে পাথর ছুড়লে আমি বুকে টেনে নেব ফুল দিয়ে। চমৎকার, খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করি যে এটি হাসনাতের পলিটিক্যাল র্যাটোরিক না, হাসনাত এটি অ্যাপ্লাই করবেন, করে দেখাবেন, তবেই অন্যদের জন্য উদাহরণ হতে পারবেন তিনি। তো এই হলো বিষয়টি। আর আরেকটি কথা যিনি বলেছেন যে আমরা দেখেছি 150-200 টাকা খরচ করে এমপি হতে। হ্যাঁ, হাসনাত ঠিকই বলেছেন, এখনো কিন্তু সেই প্রক্রিয়া ক্রিয়াশীল আছে। এখনো অনেকে টাকায় তা দিচ্ছেন, বান্ডল রেডি করছেন, থুতু দিয়ে গুনে গুনে দেখছেন কত আছে ওখানে, যেটা গ্রাম বাংলায় বলে স্যাপ দিয়া গুনা। স্যাপ দিয়া গুন্না টাকা দিবে কর্মী সমর্থকদের, এই ভরসা অনেকে আছেন। সো সেই 150-200 কোটি টাকা, 500 কোটি টাকা খরচ করে নির্বাচন অতিথি হয়েছে এই দেশে, কিন্তু হাসনাতরা পারবে না। সেই টাকার জোর হাসনাতের নেই। তাই হাসনাতের দরকার জনসমর্থন, গণমানুষের সমর্থন। এবং আমি বিশ্বাস করি হাসনাতরা যেভাবে এগুচ্ছে, তারা যদি সঠিক রাস্তায় থাকেন, জনগণকে সম্পৃক্ত করতে পারেন, জনগণ তাদের পক্ষে দাঁড়াবে, তাদের 150-200 কোটি টাকার দরকার হবে না। বিশ্বাস করি আমি এই কথা। এখনো এই দেশের সব মানুষের বিবেক মরে যায়নি। এই দেশের মানুষ টাকা ছাড়াও ভোট দিতে রাজি আছেন, দিয়েছেন অতীতে। তো আমার কাছে খুব ভালো লেগেছে হাসনাতের এই বক্তব্যগুলো, চমৎকার। তো দর্শক ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।